নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। আজ আমি পড়ে শোনাচ্ছি একটি ভূতের গল্প। শ্রদ্ধেয় সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতের গল্প পোড়া ছায়া। তখনও নীলা চেয়ে থাকে। ঝিলমিল ঝিলমিল করতে করতে দেয়ালে ছায়াটা তখন স্পষ্ট হয়েছে। আকৃতি বোঝা যায়, মূর্তিতে যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায়। ফোকাস মোটামুটি ঠিক হয়েছে ধরা চলে। সেটা চোখের না ছায়াটার তা অবশ্যই বলা কঠিন এ অবস্থায়। রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে, তখন ওসব হিসেব কেই বা করে। এদিকের আধপোড়া জানালা ঘেঁষে ছায়াটা রূপ নিচ্ছিল। জানালা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা। ধীরে ধীরে দেয়াল বেয়ে ডাইনে সরতে থাকে, অথবা দেয়ালটাই যেন তার গা বেয়ে ওদিকে সরে যায়। ওদিকে আর একটা আধপোড়া জানালা। দুটি জানালার মাঝামাঝি জায়গায় মূর্তিটা স্থির হয়। দেওয়ালে লেপ্টেই আছে ছায়ার মতো, অথচ দেওয়াল ছেড়ে বেরিয়েও সামনের দিকটা। জ্যান্ত মানুষ দেওয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্তমাংসের শরীরটা যেমন থাকে। আধপোড়া জামা কাপড়ের কালচে মারা টুকরো গা থেকে ঝুলছে। সারা গায়ে পোড়ার দাগ, ঝলসানোর থাক থাক ফোসকা। মাথাটা হেঁট, একটু ফাঁক হয়েছে, চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত। নীলা চেয়ে থাকে। ভূত দেখলে চোখের সামনে ৩-৪ হাত তফাতে সত্যি সত্যি সত্যিকারের ভূত দেখলে মানুষ চেঁচায়, গোঁ গোঁ করে মূর্ছা যায়। এসব স্রেফ মিছে কথা। ভয়টয় যা হবার তা হয় পরে। নড়ে না, চড়ে না, শব্দ করে না, অবশ্য আচ্ছন্ন হয়ে থাকে। তাই বলে অচেতন হয় না কিন্তু। চেতনা না থাকলে আর ভূত দেখবে কি করে? শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয়, বেশ টের পাওয়া যায় কি ঘটছে, অথচ শরীরটা অবশ হয়ে থাকে। ভূত দেখলে ঠিক সেরকম হয়। দুপাশে আধপোড়া জানালা, দেয়ালে নানা রকম কালচে কালচে দাগ। ছায়ামূর্তিটা যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে। জন্তু জানোয়ার যেমনি বনে জঙ্গলে রং ছায়া ফোঁটা ফুটকি লাইন দিয়ে গা সাজিয়ে গা ঢাকা দেবার চেষ্টা করে, ছায়াটা তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর। হঠাৎ ছায়াটা মিলিয়ে যায়, অর্থাৎ নীলার তাই মনে হলো সামনে ছিল, আচমকা দেখা গেল নেই। আসলে ভূত যারা দেখে, ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এই রকম ঠেকে। ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না। ভূত বা ভূতের আবির্ভাবের ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আর একটা শক লাগে, তা হলো ভূত দেখার শেষ। দুটো শকের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখা পিরিয়ড। গলা ফাটিয়ে প্রাণপণে একটা চিৎকার করার জন্য নীলা মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। কানের কাছে পাশে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আঁতকে উঠে সে মূর্ছা গেল। এক পলকের ব্যাপার। প্রফুল্লবাবুও আবিষ্ট হয়ে ছায়ামূর্তিটা দেখছিলেন। ছায়া মিলিয়ে যাবার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আর্তনাদ করেছেন। নীলার চেঁচিয়ে ওঠার সিকি সেকেন্ড আগে হওয়ায় তার উৎকট আওয়াজে চমকে নীলা মূর্ছা গেছে। নীলা আগে চেঁচালে প্রফুল্লবাবুও হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন। ভূত দেখার পর এরকম হয়। নীলার মা ঘুমোচ্ছিলেন। নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেন আটকে আছে, গাড়ি প্রায় ডুবুডুবু। সে গাড়ির ছাদে বসে আছে। দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে। নিচের তলায় ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিতে আসে। তারাও প্রফুল্লবাবুদের সঙ্গেই আজ 3 দিন এ বাড়িতে ভাড়াটে এসেছে। বাড়ির দরজা জানালা যেমন সারানো হয়নি, ইলেকট্রিক লাইনও ঠিক করা হয়নি। বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগির হবে। পুরনো ভাঙাচোরা লণ্ঠন আর মোমবাতি দিয়ে চালাতে হয়। মাথায় জল দিতে না দিতেই নীলার জ্ঞান হয়।
ভূতের ভয়ে মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়া নয়, তফাৎ আছে। মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায়। রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে। ভূত দুজনেই দেখেছেন? দেয়ালে অনন্ত চিন্তিতভাবে একটা ট্র্যাঙ্কে বসে এবড়ো খেবড়ো দাগ ধরা দেওয়ালটার দিকে চেয়ে বলে, ভূত অবশ্য চোখের ভুল। যে যেখানে ভূত দেখেছে সেই চোখে ভুল দেখেছে। ভূত মানেই ভুল দেখা। নীলা চটে যায়। আপনি বলতে চান আমরা কিছু দেখিনি? মিছে বলছি? আমরা বলে নিজের চোখে? তাই বললাম আমি। অনন্ত তাড়াতাড়ি বলে, ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন, নইলে চেঁচাবেন কেন, মূর্ছা যাবেন কেন? ভূত মানে কি আমি তাই বলছিলাম। মানে আছে বলা মানেই ভূত আছে বলা। যা নেই তার মানে থাকে? নীলা ঢোক গেলে। প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে। ছেলেটার মাথায় ছোট ছোট কদমছাঁট চুল, আর এত রাত্রে চোখে রোদের ঝাঁঝ নিবারণী রঙিন কাঁচের চশমা আটা। এতক্ষণে যেন প্রথম নজরে পড়ে। গত 3 দিন অনেকবার অনন্তকে অবশ্য দেখেছেন। কয়েকবার ওপরে এসে ঘর গুছিয়ে বসতে এটা ওটা সাহায্যও তাদের করেছে। আজ বিকেলেও চাও খেয়েছে তাদের সঙ্গে। তবু এখন রাত দুপুর কিনা, ছায়ামূর্তি দেখার ঠিক পড়ে কিনা। আমার একটা কথা বিশ্বাস করবেন? নীলারা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে। এসব জিনিস মানে ভূত টুত? অনন্ত মুখে হাসি ফুটিয়ে বলে, এক রাত্রে দুবার দেখা যায় না। কেউ কোনোদিন এক রাত্রে দুবার ভূতের ছায়াটুকু কখনো দেখেনি। আপনারা আজ নিশ্চিন্ত মনে ঘুমোবেন। নিপা বলে, ভয় করবে। ভয় করাটা আশ্চর্য নয়। দাঙ্গার সময় এ বাড়িতে হানা পড়েছিল, 2 জন খুন হয়েছিল, আধপোড়া বাড়িটা বহুদিন খালি পড়েছিল। দরজা জানালা দেওয়ালে মেঝেতে কত চিহ্ন, কত প্রমাণ আঁকা আছে। বাড়ি মেলে না, রাস্তায় থাকা যায় না, তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে। অনন্ত একাই আছে একতলায়। 2-4 দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে। অনন্ত বাকি রাতটা এ ঘরে এসে শুতে পারে না। প্রস্তাব শোনামাত্র রাজি হয়ে অনন্ত নিচে থেকে বিছানাপত্র নিয়ে আসে। এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে রাজি হয়, হুড়মুড় করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে আসে যে বেশ একটু খটকা লাগে সবার মনে। ভূত চোখের ভুল, ভূতের মানে আছে। অনন্ত তাই ভূত মানে বলেই বোধহয় নিচের তলায় একলা শুয়ে থাকতে, রাতটা কাটাতে তার ভয়ও করে। তা হোক, সেটা দোষের নয়। ভূত না থাক, ভূতের ভয় কি তাই বলে থাকবে না মানুষের? সকালে দিনের আলোয় মনে হলো বই কি যে রাত্রে একটু বাড়াবাড়ি হয়েছিল। সম্ভবত ছায়াই দেখেছিল, ছায়ামূর্তি নয়। ভূতের ভয়ে না হোক, দিনের বেলাও গা ছমছম করে এ বাড়িতে। যে বীভৎস কাণ্ড হয়ে গেছে বাড়িতে, এক মুহূর্ত ভুলবার উপায় নেই। কে জানে 2 জন কোন ঘরে খুন হয়েছিল, একতলায় না দোতলায়। বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার। প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন। বাড়িওয়ালা গম্ভীর মুখে বললে, হবে মশাই, হবে। বলেছি যখন হবে। কি বাজার দেখছেন তো? না মেলে সিমেন্ট আমরা সারিয়ে নিই, ভাড়া থেকে কাটা যাবে। হবে মশাই, হবে। আনাড়ি লোক, 10 গুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন, ঘাড়ে তো চাপাবেন আমার, ওই তো ভাড়া দেবেন। প্রফুল্লবাবুর চোখ কপালে উঠে যায়, ঠিক যেন ভূত দেখছেন। সে কি মশাই, 1000 টাকা সেলামি নিলেন, আধপোড়া ভাঙা বাড়ি, আর 300 টাকা ভাড়া, তাতে মন ওঠেনি? বাড়িওয়ালা সবিনয় হাসল। কি বাজারটা দেখছেন তো? অনন্ত বলে, নালিশ ঠুকে দিলে হয় ব্যাটার নামে। প্রফুল্লবাবু বলেন, কচু হবে, বড় কর্তাদের খাতিরের লোক। ও ব্যাটা কি আইনের ধার ধারে? অনন্ত ভেবেচিন্তে কষের চুন কিনে আনে,
নিজেই নীলাদের ঘরের যে দেওয়ালে গতরাত্রে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয়। ফল যা হয় দেখে গা আরও ছমছম করতে থাকে সকলের। জানালা পোড়া, 3 দিকে দেওয়াল আর সিলিংয়ে ধোঁয়ার দাগ। তার মধ্যে একদিকের দেওয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে। চুনকামে সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল। ভেজাল বাজে চুন, তাতে নীল পড়েনি। দাগগুলি সব আবছা আবছা হয়ে উঁকি মারছে। অনন্ত জোর দিয়ে বলে, তাতে কি, ছায়াটা এলে চেনা যাবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য প্রতীক্ষা করতে বসে। কাল কেউ ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি, তবে আন্দাজ 12:30টার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল। 11টার আগেই চারিদিক বেশ নিঝুম হয়ে আসে। সবে কিছুদিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে, পাড়াটা এখনো ধাতস্থ হয়নি। অনন্ত লণ্ঠন নিভিয়ে দিতে গেলে গোল বেঁধে যায়, কেউ আলো নেভাতে রাজি নয়। অনন্ত বলে, আলোতে কি ছায়া আসে? নীলা বলে, কাজ নেই এসে। মিছে তবে বসে থেকে লাভ কি? না থাক লাভ, ঘর অন্ধকার করলে চলবে না। তর্ক চলতে চলতেই আপনা থেকে তর্কের মীমাংসা দেখা দেয়। একটু একটু করে কমতে থাকে আলো, আপনা থেকে লণ্ঠনটা নিভে আসতে থাকে। বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে। সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায়। কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরের পোলতের শিখাটা। তারপর বার কয়েক দপ দপ করে একেবারে নিভে যায়। কাঠ হয়ে তারা বসে থাকে। এবার আর চুনকাম করা দেওয়াল থেকে দৃষ্টি সরানো যায় না। বাইরের আলো ছায়ার প্রতিফলনে অস্পষ্ট ছায়াছবির আঁচ পড়েছে দেওয়ালে। সেগুলি স্থির, নড়ে না। নীলা বলে অস্ফুট স্বরে, আমার ভয় করছে বাবা। প্রফুল্লবাবুর আরও সে গা ঘেঁষে বসে। নীলার মা আর ছোট ভাইও ঘেঁষে এসে জড়াজড়ি করে বসেছে। একজন আরেকজনের হাত চেপে ধরে থাকে। চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলে, নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতো শোনায়। টাইম পিসটা টিকটিক করে চলেছে, সময় গুণে যেন এগিয়ে আনছে সেটাকে। তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘর ঘষড়ানো দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায়। অনেক দূরের মোটর গাড়ির থামা যেন এই ঘরের মধ্যে ঘটছে। আওয়াজ ঘরে, গাড়ি যেন দূরে। সেই সঙ্গে এসে গেছে দেওয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব। বেড়ে কমে নড়ে চড়ে নেচে নেচে ছায়া রূপ নিচ্ছে। ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূরে গ্যারেজের দরজা খোলার, গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানোর। ছায়া আরও বেশি ঝিলমিল করে। ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে সরে দেওয়ালের মাঝামাঝি এসে স্থির হবার আগে একটু কেঁপে কেঁপে ওঠে। না, আজ একটা নয়, শুধু দেওয়ালে নয়, আরও 4টি ছায়ামূর্তির নিস্তব্ধ আবির্ভাব ঘটেছে। সকলে মহাবিষ্টের মতো চেয়ে থাকে। ছায়াগুলি এদিক ওদিকে ভেসে বেড়ায়। ট্র্যাঙ্কটা তুলে নিয়ে যায়, সুটকেসটা, হাত বাক্সটা, ঘড়িটা তুলে নিয়ে যায়।